Twin paradox, the application of theory of relativity in the space travel. মহাকাশ ভ্রমণে আপেক্ষিক তত্ত্বের ব্যবহার। মহাকাশ ভ্রমণে আপেক্ষিক তত্ত্বের ব্যবহার দেখতে গেলে আমাদের এখানে যেটা সর্বাগ্রে আসে সেটা হচ্ছে যে টাইম ডাইলেশন অর্থাৎ সময়ের আপেক্ষিকতা অ্যান্ড লেন্থ কন্ট্রাকশন অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন। তো এই সময়ের আপেক্ষিকতা এবং দৈর্ঘ্যের আপেক্ষিকতা এই দুইটা জিনিসকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে বুঝতে পারবো যে একটা স্পেসক্রাফটে বা স্পেস ট্রাভেলে গেলে আমাদের সঙ্গে তার বোঝার যে তারতম্য সেই তারতম্যটা বুঝতে পারবো আমরা। তো এখানে যেটা দেখানো হয়েছে যে টুইন প্যারাডক্স অর্থাৎ আপাত বিরোধী দুটা সত্য ঘটনা, দেখে মনে হবে যেন বিপরীত কিন্তু আসলে সত্য, এইরকম দুইটা ঘটনাকে এখানে উপস্থাপন করা হয়েছে। তো এখানে তোমাদের যে প্রথমে দুটা চিত্র দেখালাম এটা হচ্ছে যে আর্থার বাইজার তার বিখ্যাত পার্টিকেল সায়েন্সের যে গ্রন্থ দ্য কনসেপশন অফ মডার্ন সায়েন্স, সেই কনসেপশন অফ মডার্ন সায়েন্সের লেখক আর্থার বাইজার সেখানে দেখিয়েছেন যে দুইটা যমজ ভাই বোন ডিক এবং জেনি এরা হচ্ছে তারা টুইন যমজ ভাই বোন। ডিক হলো ভাই আর জেনি বোন। এরা যখন তাদের বয়স 20 বছর তখন তারা সিদ্ধান্ত নিল যে ডিক স্পেস ট্রাভেলে যাবে এবং সে যে স্পেস ক্রাফটটা ব্যবহার করবে তার বেগ হবে ভি ইজ ইকুয়াল টু ডিক যেটা ব্যবহার করবে ডিআইকে ডিক যেটা স্পেস ক্রাফট ব্যবহার করবে তার ভি ইজ ইকুয়াল টু 0.8 সি। এবং সে যে দূরত্ব অতিক্রম করবে তাহলে পৃথিবী থেকে সেই দূরত্বটার অ্যাকচুয়াল মান যেটা পাওয়া যাচ্ছে এল নট সমান হচ্ছে 20 লাইট ইয়ার। হ্যাঁ, 20 আলোকবর্ষ দূরে কোনো একটা স্পেসক্রাফট সে ভ্রমণ করবে, এই সিদ্ধান্ত নিল। এখন এই সিদ্ধান্ত অনুযায়ী তাকে কি করা হলো যে বোন পৃথিবীতে থাকলো জেনি এবং যে ভাই ডিক স্পেসক্রাফটে গেল, দুইজনের হাতে দুইটা ঘড়ি লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বায়োমেট্রিক মানে শরীরবৃত্তীয় মানে রেকর্ড করতে পারে এইরকম দুইটা ঘড়ি তাকে পরিয়ে দেওয়া হলো। তাহলে যেহেতু এরা যমজ ভাই বোন তাহলে এদের শরীরবৃত্তীয় কার্যকলাপ একই রকম হবে, এদের একই বয়স। যখন তারা স্পেস ক্রাফটে গেল তখন তাদের বয়স ছিল হচ্ছে কত 20 বছর। এখন এই 20 বছর তারা হচ্ছে একসাথে ছিল, থাকার পরে 20 বছর পরে ডিক হলো 0.8 সি বেগে স্পেস ক্রাফটে চড়ে 20 লাইট ইয়ার দূরে কোনো স্পেস সন্ধান করতে চলে গেল। এখন এই অবস্থায় জেনি পৃথিবীতে অবস্থান করতে লাগলো। এখন এই জেনির অবস্থান করা অবস্থায় মানে জেনির পৃথিবীতে থাকা অবস্থায় তাহলে পৃথিবীতে জেনি এবং স্পেস ক্রাফটের ডিক এদের মধ্যে পার্থক্যটা কি হবে? বলছে জেনি পৃথিবীতে বসে যে জিনিসগুলো লক্ষ্য করবে সে লক্ষ্য করবে কি তার এর টি নট লক্ষ্য করবে। এর টি নট তাহলে কত হবে? তাহলে টি √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে যদি আমরা বসাই তাহলে টি √1 মাইনাস 0.8 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে টি নট ইজ ইকুয়াল টু 0.6 টি, তাহলে অর্থাৎ 60%। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে জেনি যে জিনিসটা লক্ষ্য করবে
ডিক সেটার কত 0.6 পরিমাণ লক্ষ্য করবে, অর্থাৎ 60% লক্ষ্য করবে। দৈর্ঘ্যের বেলায় যদি দেখি আমরা, তাহলে এল নট সমান যা হবে, তাহলে এর কত লক্ষ্য করবে 0.6 এল। এই এল ইজ ইকুয়াল টু এইটা, এল ইজ ইকুয়াল টু এল নট, হ্যাঁ যেহেতু এটা থাকে, তাহলে এর আদি দৈর্ঘ্যের 0.6% দৈর্ঘ্য সে লক্ষ্য করবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দৈর্ঘ্য কমে যাবে গতিশীল অবস্থায়, এর কাছে সময়টা কম মনে হবে। এখন এই ঘটনাটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা যেটা বোঝা যাচ্ছে, জেনি যে জিনিসটা লক্ষ্য করবে, ডিক তার 0.6 পরিমাণ লক্ষ্য করবে। তার মানে এইখানে যদি আমরা দেখি শরীরবৃত্তীয় কার্যকলাপে যদি আমরা আসি, তাহলে জেনি যে সময়ে 5টি শ্বাস নেবে, জেনি যে সময় 5টি পলক পড়বে চোখের, জেনি যে সময়ে 5টি ভাবনা ভাববে, তাহলে জেনির 5টি শ্বাস যখন নেবে, ডিক সেই সময়ে কত ভাববে? ডিকের জন্য সেটা কত হবে? এর 0.6, তার মানে 3টি। এর পলক কয়টা পড়বে? 3টি। এ কয়টা ভাবনা ভাববে? 3টি। এটাই হচ্ছে আমাদের টাইম ডাইলেশন। জেনি পৃথিবীতে বসে আছে, জেনির সাপেক্ষে ডিক 0.8 সি, সি ইজ ইকুয়াল টু 3 × 10⁸, তার মানে 0.8 সি, তার মানে 80% আলোর বেগে সে হচ্ছে স্পেস ক্রাফটে করে স্পেস ট্রাভেলে গেল। এখন এই অবস্থায় জেনি সে যে জিনিসটা লক্ষ্য করবে, জেনি যে সময় 5 বার নিঃশ্বাস নেবে, 5 বার নেবে, ওই একই সময়ে ডিক সেই কতবার নিঃশ্বাস নেবে? 3 বার নিঃশ্বাস নেবে। জেনি যে সময় 5 বার চোখের পলক ফেলবে, 5 বার, ডিক সেই সময়ে কয়টা পলক ফেলবে? মাত্র 3টা পলক ফেলবে। তাহলে ভাবনার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে জেনি যে সময়ে 5টা ভাবনা ভাববে, ডিক সেই সময়ে ভাববে কয়টা? 3টা ভাবনা ভাববে। এখন প্রশ্ন হলো 5 বার ভাবতে যেয়ে 5 বার চোখে পলক পড়লে, 5 বার হার্টবিট হলে এর যে ক্ষয় হবে, এর যে এজ অনুভব করবে, ডিক কিন্তু সেইটা অনুভব করবে না, কারণ ডিক তার 60% অনুভব করবে, ডিক তার 60% অনুভব করবে। এখন জেনির হিসাব অনুযায়ী 30 বছর পর ডিক ফিরে এলো, তাহলে কত বছর বয়সে গেছিল? ধর 20 না, এটা 50 বছর বয়স বলি। তাহলে 50 বছর বয়সে যদি তারা যেয়ে থাকে, 50 না 40, কত বছর বয়সে যেন একটা হিসাব দেখি আমরা, 20 বছরই থাক, 20 বছর। তাহলে জেনির হিসাবে 50 বছর পর যদি ফিরে আসে, জেনির হিসাবে কত বছর পরে ফিরে আসলো? তার হিসাবটা হচ্ছে 30 বছর। তাহলে 50 বছর পর যদি ফিরে আসে, তাহলে জেনির বয়স কত হবে? জেনির বয়স হবে 20 বছর বয়সে গেছে, প্লাস 50, তাহলে কত? 70 বছর। তাহলে এই 50 বছর ডিকের কাছে কত মনে হবে? তাহলে ডিকের বয়স কত হবে? ডিকের বয়স 20 প্লাস, তাহলে এই 50 বছর ডিকের কাছে কত মনে হবে? ডিকের কাছে যে টি নট ইজ ইকুয়াল টু 50 × 0.6, তার মানে হচ্ছে কত? 30, তাহলে প্লাস 30 সমান হচ্ছে 20 প্লাস 30 সমান 50 ইয়ার। তাহলে এই জেনির হিসাব অনুযায়ী 50 বছর পর যখন তার ভাই ফিরে আসবে, তখন তার বয়স থাকবে 50 বছর।
আমি যে চিত্রটা প্রথম দেখিয়েছিলাম আরেকবার যদি দেখাই, তাহলে দেখো এই চিত্রটা আমি আঁকাতে পারছি না, এই জন্য দেখাচ্ছি বারবার। এই চিত্রটার ক্ষেত্রে যখন যাত্রার আগে দুই ভাই বোন একই বয়সের ছিল, 20 বছর বয়সের যুবক, যখন তারা স্পেসক্রাফট থেকে ফিরে আসলো, মহাকাশ ভ্রমণ করে ফিরে আসলো, জেনির হিসাবে 20 বছর 50 বছর পর ফিরে আসলো, তখন জেনির বয়স এই যে 70 বছর, হুইল চেয়ারে আছে। কিন্তু তার ভাই কত বছরের? 50 বছরের। এখনও সে 50 বছরের প্রৌঢ় অবস্থানে অবস্থান করছে। তার মানে তার ভাইয়ের বয়স কম হয়ে আছে। কত? একই সময় পরে, পৃথিবীর হিসাবে একই সময় পরে জেনির বয়স হচ্ছে 70 বছর আর তার ভাইয়ের বয়স হচ্ছে 20 বছর। এখন এইটা কেন হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলবো যে জেনি পৃথিবীতে ছিল আর জেনির তুলনায় ডিক আলোর গতির 80% গতিতে একটা স্পেসক্রাফট থেকে অগ্রসর হচ্ছিল, গতিশীল ছিল। এখন ডিকও তো তাই মনে করবে, ডিকও তো মনে করবে যে তার বোন আলোর বেগের 0.8 পরিমাণ বেগে গতিশীল ছিল। তাহলে তো ডিকের কাছেও তার বোনের বয়স 70ই মনে হওয়ার কথা, তাহলে একে অপরের 70 হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। কারণ কি? এখানে কারণ যেটা, পার্থক্য যেটা, এইটা আমাদের উপলব্ধি করতে হবে। উপলব্ধিটা কি? যে জেনি সব সময় কিন্তু একটা স্থির কাঠামোতে ছিল, পৃথিবীতে একটা কাঠামোতেই ছিল, তাহলে তার সকল হিসাব কিন্তু একই কাঠামোতে করা হয়েছে। এই কারণে সে ডিকের বয়সটা সে হিসাব করতে পারছে, কিন্তু ডিক যে স্পেসে ছিল সে কেন হিসাব করতে পারছে না? কারণ সে প্রথমে ছিল পৃথিবীতে একটা স্থির প্রসঙ্গ কাঠামোতে, তারপরে সে কিন্তু একটা ভিন্ন কাঠামোতে গেছে। তার মানে তার অবস্থান প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করেছে, ফ্রেম অফ রেফারেন্স দুইটা ব্যবহার করেছে। এই জন্য জেনি যে জিনিসটা উপলব্ধি করতে পারছে, ডিক সেই জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারছে না। জেনি মনে করছে যে তার ভাই L0 সমান হচ্ছে 20 লাইট ইয়ার পথ অতিক্রম করলো। জেনি এটা মনে করলো, কিন্তু ডিক অ্যাকচুয়ালি কত ডিক অতিক্রম করলো কত? L = 0.6 × 20 সমান হচ্ছে 12 লাইট ইয়ার। তাহলে এইটার জন্য এর কাছে যে সময়টা মনে হবে, তাহলে এর কাছে কত সময় লাগবে? সময়, ডিকের জন্য সময়, এই সময়টাকে আমরা T0 বলছি। T0 = L/0.8 c। এইটা সমান, তাহলে আমরা কত পাচ্ছি? 15 ইয়ার। তাহলে এ যাচ্ছে 15 ইয়ার ধরে, আসছে 15 ইয়ার ধরে। যেহেতু L = 12 হবে মোট দূরত্ব, তাহলে তখন এই জন্য তার মোট সময় যেটা হচ্ছে 30 ইয়ার। এই 30 ইয়ার সে উপলব্ধি করছে। তাহলে দেখা যাচ্ছে এই 30, তাহলে এই জন্য তার বয়সটা কত হয়েছে? 20 + 30। কিন্তু এর জন্য কত সময় ওইটাকে মনে হবে? 20/0.8 c। 20/0.8 c সমান হচ্ছে 50। তাহলে 50, এই জন্য সে হচ্ছে তো এই 25 × 25 সমান 50, 50 + 20 সমান হচ্ছে 70 ইয়ার। এই জন্য জেনির বয়স সে মনে করছে 70 ইয়ার, কিন্তু ডিকের বয়স হয়ে যাচ্ছে কত? 50 ইয়ার। তাহলে এই জীবন বৃত্তান্তগুলো আমরা মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে আপেক্ষিকতার যে হিসাব, সেই হিসাব অনুযায়ী দেখতে পারি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা? এখান থেকে দেখতে পাচ্ছি যে চলমান যে অবস্থান, চলমান ঘড়িটা তাহলে কি? পৃথিবীতে যেটা থাকছে সে তার সাপেক্ষে। তাহলে চলমান ঘড়িতে যে সময় পাওয়া যাবে, সেই ঘড়ি অপেক্ষা গতিশীল ঘড়িটা কি হবে? ধীরে চলবে। গতিশীল ঘড়িটা ধীরে চলবে। এটাই হচ্ছে আমাদের মহাকাশ গমনে থিওরি অফ রিলেটিভিটির প্রয়োগ। এটা এই কনসেপশন থেকেই আমাদের মেরাজের ঘটনাটা ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে?
যে আমাদের মেরাজে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা আমরা দেখি কোরআন এবং হাদিসের আলোকে, যে পৃথিবীর সময়ে 27 সেকেন্ড পরিমাণ সময় ছিল। এই 27 সেকেন্ড সময় কিন্তু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোর বেগে গমন করেছিলেন। তাহলে আলোর বেগে যদি গমন করেন তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আলোর বেগে গমন করলে 27 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বে বহু দূর বহু ঘটনা কিন্তু সে উপলব্ধি করতে পারবে। কিন্তু এর জন্য কি করতে হবে, আমাদের রিসিভিং পাওয়ার যেটা, যেমন আমরা বাসের ভিতর দিয়ে যদি বাসে চড়ে যখন যাই তখন চারিদিকের যে সবুজ গাছপালা এটাকে মনে হয় যেন কি একটা দেওয়াল মনে হয়, কারণ আমরা ওই যে 0.1 সেকেন্ডের কম সময়ে আমাদের চোখে উপস্থিত কোনো বস্তুকে আমরা দেখতে পাই না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার আগে তার শরীরবৃত্তীয় কিছু পরিবর্তন আল্লাহ করে দিয়েছিলেন। সেই পরিবর্তনের কারণে তিনি খুব দ্রুত দেখতে পেতেন। আমাদের এই যে 0.1 সেকেন্ডের ফাংশন তার জন্য প্রযোজ্য ছিল না, যার কারণে তার হার্ট, তার চোখ, তার ভাবনা, তার শ্বাস প্রশ্বাস সবগুলো হচ্ছে আলোর বেগের সঙ্গে অ্যাডাপ্ট করে দিয়েছিলেন। যার কারণে 27 সেকেন্ড সময়ের মধ্যেই তিনি আল্লাহ যে সমস্ত জায়গাগুলিতে ঘুরে দেখেছিলেন সবগুলো তার জন্য দেখা, বোঝা, অনুধাবন করা সম্ভব হয়েছিল। এবং এইটা গাণিতিকভাবে এখন প্রমাণিত মেরাজের ঘটনাটা, এবং এই টাইম ডাইলেশন দ্বারাই প্রমাণিত। এবং আমরা যদি দেখি যে লেন্থ কন্ট্রাকশন, তাহলে লেন্থ কন্ট্রাকশনে তার দৈর্ঘ্য তার কাছে কি কমে গেছিল। এই সমস্ত বিষয়গুলো আমরা এই থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রমাণ দেখতে পারি। এই দিকটা আমাদের ধর্মের দিকটাকে সাপোর্ট করে। তো এই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যে কোনো থিওরি, আসলে বিজ্ঞান কোনো ধর্মের পরিপন্থী নয়, বিজ্ঞান ধর্মের সঙ্গে কন্ট্রাডিকশান না, বিজ্ঞান এবং ধর্ম একসঙ্গে চলে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমাদের ব্যাখ্যায়, আমাদের উপলব্ধিতে, আমাদের বোঝার, আর সব থেকে যে বড় বিষয় যেটা আমাদের ইগোর সঙ্গে, যে ধর্মীয় বিষয় মেনে চলাটাকে খুব ব্যাকডেটেড মনে হয়, এই জন্য এটাকে ইগোগত কারণে আমরা এই ব্যাখ্যাগুলো করতে চাইনি। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।